আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সম্পূরক বাজেট পাস, অর্থ পাচার ও লুটপাটের বিহিত চাইলেন বিরোধী এমপিরা। উন্নয়নের ঈর্ষণীয় সাফল্যের দাবি মন্ত্রীদের। স্বাধীনতা বিরোধীরা ৭ জুন পালন করে না বললেন কাদের। গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ, বিএনপি দিয়েছে পুনর্জন্ম দাবি ফখরুলের। দেশে করোনায় আরও ৩০ মৃত্যু, ৩৮ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। চাপাইতে লকডাউন শিথিল, সাতক্ষীরা নওগাঁ সহ বিভিন্ন জায়গায় কড়াকড়ি। বাবুনগরীকে আবারও আমির করে হেফাজতের ৩৩ সদস্যের কমিটি ঘোষণা, বাদ দেয়া হলো মামুনুল হক সহ বিতর্কিতদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, যারা পুকুর চুরি করেছেন তারা বেরিয়ে যাচ্ছেন, আর যারা এসব প্রকাশ করেছেন তারা সমস্যায় পড়েছেন। বিদেশে পাচার সহ আর্থিক খাতের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে সোমবার সংসদে সমালোচনা করেছেন বিএনপি ও জাতীয় পার্টির এমপিরা। সমালোচনার জবাবে স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে ব্যাপক সাফল্যের দাবি করেছেন মন্ত্রীরা। 2020-2021 অর্থবৎসরের সম্পূরক বাজেটের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। সোমবার সংসদে সম্পূরক বাজেট নিয়ে আলোচনায় স্বাস্থ্য খাতের অনিয়ম অব্যবস্থাপনার সমালোচনায় মুখর ছিলেন বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা। বরাদ্দকৃত অর্থের ৭৫%ই কেন ব্যবহার করা যায়নি সেই প্রশ্ন তোলার পাশাপাশি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর দাবি জানান তারা। যেটাও মঞ্জুরি দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতে, বেশিরভাগ অর্থই অপচয় হচ্ছে বলে অভিযোগ আসছে এবং তারা পুকুর চুরি করে বেরিয়ে যাচ্ছে। যারা তুলে ধরছেন তারাও নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই কোভিডকালীন সময়ে জনগণের জনকল্যাণের জন্য কি অর্থ খাতে ব্যয় উনি চাচ্ছেন সে বিষয়ে আমাদের জানাতে হবে। ব্যয় তো তারপর যেটা ছিল সেটাও করতে পারেনি মাননীয় স্পিকার। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আপনি ঢেলে সাজানোর জন্য সংস্কারের প্রয়োজন। একইভাবে আর্থিক খাতের বাড়তি বরাদ্দের প্রস্তাবের উপর আনা ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার সময় অর্থ পাচার, ঋণ খেলাপি, শেয়ার বাজার সহ আর্থিক খাতের নানা অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সদস্যরা। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই শেয়ার বাজার শুয়ে পড়ে। যারা ব্যাংকের টাকা লুট করে তাদের সেই সুবিধা দেওয়ার জন্য একটার পর একটা নতুন আইন হয়। একটি ব্যাংকের ডাইরেক্টর একটি ব্যাংক থেকে টাকা নিচ্ছে, ওই ব্যাংকের ডাইরেক্টর এই ব্যাংক থেকে টাকা নিচ্ছে, টাকাটা নিয়ে তারা হুন্ডি করে বিদেশে পাচার করতেছে। এইভাবে তারা বহু টাকা, হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতেছে। বেগমপাড়া বলেন, যে পাড়া বলেন, আমেরিকায় কারা বাড়ি করছে, মালয়েশিয়ায় কারা বাড়ি করেছে, লিস্ট দেন। আমি স্পষ্ট একটি প্রস্তাব, দুদকের একটি অফিস, হেড অফিস আপাতত বাংলাদেশে রাখার দরকার নাই। ওটা কানাডায় সৃষ্টি করুক, আরেকটি মালয়েশিয়া ব্রাঞ্চ করুক, একটি আমেরিকা করুক, অস্ট্রেলিয়া করুক, দুবাই করুক। এইখান থেকে তাহলে আমরা বুঝতে পারবো সঠিক চিত্রটি কি। মাননীয় স্পিকার, আমাদের সবগুলো মিলে পরে অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্যদের এসব প্রশ্নের উত্তর দেন। এখন পুঁজিবাজারে গড় লেনদেন ছিল, আমরা যখন দায়িত্বভার গ্রহণ করি এই সরকার, দৈনিক ২৮ কোটি টাকা, যা এখন ৩০ গুণ বেড়ে ৯১০ কোটি টাকা হয়েছে। তাহলে পুঁজিবাজারটা বসে গেল কেমন করে জানলাম, আমি বুঝতে পারছি না। আমাদের উন্নয়ন কাজের কারণে আজকে আমাদের মৃত্যুর হার ১.৫%, অথচ পৃথিবীতে মৃত্যুর হার ২.৫%। আমরা চায়না থেকে, রাশিয়া থেকে এবং আমেরিকা থেকে ভ্যাকসিন নেওয়ার আমরা ব্যবস্থা করেছি, ইতিমধ্যে চুক্তিও হয়ে গেছে। পরে সংসদের চলতি বাজেট অধিবেশন ১৪ জুন সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগ খাতে মহামান্য রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতাকে অস্বীকার করে দেশের স্বাধীনতা নিয়ে তাদের আস্থার অভাব রয়েছে। এ কারণেই ৭ জুনের মতো দিবসগুলো পালন করে না তারা। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও শ্রদ্ধা জানান। যুবলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও শ্রদ্ধা জানায়। পরে ওবায়দুল কাদের বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই নির্বাচন বয়কট করছে। ৭০ সালে বঙ্গবন্ধু লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে কিন্তু ইলেকশন করেছে। একটা শর্ত ছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক একটা বাঁধন ছিল, এতে নির্বাচন অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল, হবে কি এই নির্বাচন করে কি হবে। কিন্তু বঙ্গবন্ধু জানতেন নির্বাচনই একমাত্র পথ স্বাধীনতা। নির্বাচন করার পরেই
বঙ্গবন্ধুর যে ম্যান্ডেট পেয়েছিলেন সেটাই তাকে স্বাধীনতার সংগ্রামের স্বাধীনতার ঘোষক হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেন 50 বছর পরও স্বাধীনতা বিরোধীদের নিয়ে বিএনপি রাজনীতি করছে। আমাদের এই দেশে রাজনীতি হওয়া উচিত, সরকারি দলেও থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। কোনো দেশে স্বাধীনতার 50 বছর পর যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা রাজনীতি করতে পারে না। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে তারা এখনও রাজনীতি করে, আর বিএনপির মতো একটি বড় দল সেই স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে রাজনীতি করে, তাদের দলেও স্বাধীনতা বিরোধীরা আছে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগই বারবার গণতন্ত্রকে হত্যা করেছে, আর বহুদলীয় রাজনীতির সুযোগ তৈরির মাধ্যমে বিএনপি গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে। করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ দাবি করে মির্জা ফখরুল বলেন, লুটপাটি সরকারের লক্ষ্য। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জিয়াউর রহমান চিরভাস্বর ও অবিনশ্বর থাকবেন। বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। আপনারা যেটা চাচ্ছেন মুহূর্তের মধ্যে, আমরা সবাই চাচ্ছি যে রাজপথে গণ আন্দোলনের মধ্য দিয়ে অভ্যুত্থান হবে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার এই সরকার পরাজিত হবে, অবশ্যই হবে। গণ অভ্যুত্থান তৈরি করতে হবে, তো উইল ক্রিয়েট ইট। ইট ইজ দ্য ইয়াং জেনারেশন, তারাই পারে যে কোনো পরিবর্তন, তাদেরকেই সামনে আসতে হবে। খুব পরিষ্কার কথা, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এই নির্বাচন কমিশন কখনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সুতরাং দে মাস্ট গো, গিয়ে একটা নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমেই এই পরিবর্তনটা আসবে। করোনা মোকাবেলায় সরকারের কোনো পরিকল্পনা নেই বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এই শতাব্দীর, এই কোভিড-19 মোকাবেলায় তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি বলি না যে তারা সব পেরে যাবে, মুহূর্তের মধ্যে পেরে যাবে, নো। সবাই মানুষকে একসাথে টিকা দিয়ে দিতে পারবে না। তাদের যে উদ্যোগটা, তাদের যে ম্যানেজমেন্টটা, মানুষের মধ্যে আস্থাটা আনতে হবে যে হ্যাঁ এই পারবে। সেই আস্থাটা তারা প্রথম থেকেই আনতে পারেনি, তারা চেষ্টাটাও করেনি। একটাই তো লক্ষ্য, খালি দুর্নীতি করবে, খালি চুরি করবে, টেস্টের মধ্যেও চুরি, সার্টিফিকেট দিবে ওখানেও চুরি। মজার ব্যাপার হচ্ছে তার মাস্ক কিনবে সেখানেও চুরি, পিপি কিনবে তাও চুরি। স্বাস্থ্যমন্ত্রী তিনি উপস্থিত থেকে রিজেন্ট হাসপাতালের সাহেদের সঙ্গে চুক্তি করলেন, তো সাহেদকে জেলে নিলেন, হারুন মন্ত্রীকে নিলেন না কেন? অন্তত মন্ত্রী চাকরিতে গেল না কেন? এদিকে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে জাতীয়তাবাদী যুবদল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধ এবং দেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের ইতিহাস বিকৃতির চেষ্টা করা হচ্ছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার আহসানুল্লাহ হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে সোমবার। করোনার কারণে এবার ঘরোয়াভাবেই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা মহানগর বিএনপির অন্যতম সংগঠক আহসানুল্লাহ হাসান করোনায় আক্রান্ত হয়ে 2020 সালের 7 জুন মারা যান। তার কথা স্মরণ করেন দলের নেতারা। আহসানুল্লাহ হাসান কমিশনারকে এবং একজন এমপি প্রার্থী ছিলেন, তাকে হারিয়ে আমরা ঢাকা মহানগরীতে একজন রাজনৈতিক নেতাকে হারিয়েছি। আমরা একজন গণতন্ত্রের জন্য যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামের একজন রাজপথের প্রথম সারির আপসীন নেতা হিসেবে যে ছিল, তাকে আমরা হারিয়েছি। মরহুম আহসানুল্লাহ হাসানের বাসায়ও যান বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। আমরা যে আজকে এতটা বছর এই দলের জন্য আমার সাহেব কষ্ট করে আজকে ইন্তেকাল করলেন, আমি চাই আমার এই দলের ভাই ফেরাদা যারা আছে তাদেরকে একটা সুদিন দিন ফিরে দিকে, আমি সেই কামনাই করি।
এই নেতার আত্মার শান্তি কামনা করে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। হঠাৎ করে গতকাল মিটিংয়ের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, যার কারণে ওনার জন্য আমরা একটা দোয়া মাহফিল করতে চেয়েছিলাম, কিন্তু সেটি আমরা করতে পারি নাই। তো আমি বলবো যে ঠিক এটা যদি করোনার জন্য হয়ে থাকে তাহলে সব দল এবং সংগঠনের জন্য যাতে এই নিয়মটি বলবৎ করা হয়, আর যদি তা না হয়ে আওয়ামী সংগঠনগুলো তাদের দোয়া মাহফিল মিটিং করতে পারে তাহলে আমি এটার ধিক্কার জানাই এবং জনগণ সঠিক সময়ে এর সমুচিত জবাব দিবে। পরে মরহুম আহসানুল্লাহ হাসানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় একদিনে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। এ সময় 1970 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা গত 38 দিনের মধ্যে সর্বোচ্চ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আরও 30 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 19 জন পুরুষ এবং 11 জন নারী। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 12,869 জন। নতুন আরও 1970 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট 8,12,960 জনের করোনা শনাক্ত হলো। নতুন করে সুস্থ হয়েছে 1,918 জন। মোট সুস্থ হলেন 7,53,240 জন। পরীক্ষার বিপরীতে 24 ঘন্টায় শনাক্তের হার 11.47, সুস্থ 92.65 এবং মৃত্যুর হার 1.58%। চাঁপাইনবাবগঞ্জে লকডাউন শিথিল করা হয়েছে, তবে লকডাউন চলছে সাতক্ষীরা ও নওগাঁ সহ দেশের বিভিন্ন জায়গায়। চাঁপাইনবাবগঞ্জে জারি করা লকডাউন শিথিল করে 11 দফার নির্দেশনা দেওয়া হয়েছে, যা চলবে আজ থেকে 16 জুন পর্যন্ত। এ সময় বিয়ে, জন্মদিন, পিকনিক সহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। হোটেল, রেস্তোরাঁ ও খাবার দোকান সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে। রিকশায় 1 জন, অটোরিকশায় 2 জন চলাফেরা করতে পারবেন। শিল্প কারখানাগুলো স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। এদিকে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে সীমান্ত জেলা সাতক্ষীরা, নওগাঁ সহ দেশের বিভিন্ন জায়গায়। সাতক্ষীরায় 4র্থ দিনের মতো এবং নওগাঁয় 6ষ্ঠ দিনের মতো লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি মানতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে করোনা মহামারীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবারও 7 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সীমান্তে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় লকডাউন দেওয়া হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। সোমবার ভিটামিন এ ক্যাপসুল কর্মসূচির উদ্বোধন করে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, সারা দেশে 5 জুন থেকে 19 জুন পর্যন্ত 2,22 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ঔষধ, চিকিৎসকদের পিপিই সহ জনপ্রতি করোনা রোগীর পেছনে 15,000 টাকা খরচ হচ্ছে। ভেন্টিলেটর, হাই ফ্লো অক্সিজেন, 24 ঘন্টা জনবল সহ 50,000 টাকা করে ব্যয় হচ্ছে আইসিইউতে। 13 জুন সিনোফার্মের 6 লাখ ভ্যাকসিন বাংলাদেশে আসবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশে তারা যৌথভাবে ভ্যাকসিন তৈরি করতে চায়। জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জেহাদিকে মহাসচিব করে সোমবার 33 সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বাদ পড়েছেন মামুনুল হক সহ বিতর্কিতরা। এর আগে গত 25 এপ্রিল উদ্ভূত পরিস্থিতির অজুহাত দেখিয়ে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে 5 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছিল হেফাজত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতাকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক সহিংসতায় মারা যায় 17 জন। এর মধ্যে সেই আন্দোলনে নেতৃত্ব দেয়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কয়েকজন কথিত স্ত্রীর সন্ধান মেলায় চরম বিতর্কের মধ্যে পড়ে সংগঠনটি। এর মধ্যে নাশকতায় যুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করলে চাপে পড়ে কওমি মাদ্রাসা কেন্দ্রিক এই সংগঠনটি। বাধ্য হয়ে 25 এপ্রিল মধ্যরাতে কমিটি ভেঙে দেন জুনায়েদ বাবুনগরী। গঠন করা হয় 5 সদস্যের আহ্বায়ক কমিটি। প্রায় 1.5 মাস পর নতুন কমিটি ঘোষণা দেন মহাসচিব নুরুল ইসলাম জেহাদি। 33 সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে রাখা হয়নি জেলে থাকা নেতাদের। হেফাজতে ইসলাম বাংলাদেশ 33 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির তালিকা মোহতারাম আমির হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী, হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম ঢাকা মহাসচিব। এই 33 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে কতজন জেলে আছেন এই মুহূর্তে, বা জেলে যারা আছে তাদের মধ্যে কেউ আছেন কিনা এখানে একটু সুনির্দিষ্টভাবে যদি বলেন। জেলে যারা আছে এটা
তালিকার মধ্যে নাই। জি, কমিটিতে তারা রাখা না রাখার কোনো প্রশ্ন করা উচিত না, কারণ কমিটি বিলুপ্ত হয়ে গেছে। আহ্বায়ক কমিটির দায়িত্ব ছিল নতুন কমিটি, কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা। সেই জন্য আমরা আজকে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছি। কাউকে বাদ দেওয়া না দেওয়া, রাখা না রাখার প্রশ্ন এখানে না করলে ভালো হয়। প্রয়াত আমির আহমদ শফির বড় ছেলে মোহাম্মদ ইউসুফকে সহকারী মহাসচিব করা হলেও তার আরেক ছেলে আনাস মাদানী এবং তার অনুসারীদের রাখা হয়নি নতুন কমিটিতে। বিদ্রোহ ঘোষণার কোনো নিউজ আমি এই পর্যন্ত দেখি নাই। আপনি যেটা বলতেছেন বিদ্রোহ ঘোষণা করছে, আমি তো বিদ্রোহ ঘোষণা কোনো নিউজ পাই নাই। এমন কোনো গ্রেফতারকৃত আলেম নাই যার ছবি আমার ছবি দিয়ে আমি তার মুক্তির দাবি করি নাই, এবং তাদেরকে যাতে নির্যাতন না করা হয়, মানসিক শারীরিক নির্যাতন না করা হয়, সরকারের কাছে আমি দাবি জানাইছি। এদিকে বাবুনগরীর নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা দিলে আনাস মাদানীর অনুসারীরা পাল্টা কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মাত্র 8 দিনের মধ্যে সিলেটে সোমবার আবারও 2 মিনিটের মধ্যে দুদফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সন্ধ্যা 6:28 ও 6:30 দুদফা ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। অল্প দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। দুদফা ভূমিকম্পে সিলেটে সাধারণ মানুষ ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসেন। অনেকে আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। এর আগে গত 29 মে সিলেটে 5 দফা ভূকম্পন হয়। এর মধ্যে সর্বোচ্চ 4.1 মাত্রার ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের জৈন্তাপুরে। ঢাকায় 1,500 তিতাস গ্রাহকের গ্যাস বিল আত্মসাতের হোতা ওমর ফারুককে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে সে। সোমবার কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে। রাজধানীর মিরপুরের 60 ফিট এলাকায় ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স নামের একটি প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের কাছ থেকে পানি, বিদ্যুৎ ও গ্যাসের বিল আদায়ের অভিযোগ ওঠে ওমর ফারুকের বিরুদ্ধে। র্যাব জানায়, প্রতারণার উদ্দেশ্যে নিজেই নবক্যাশ নামের মোবাইল ব্যাংকিং এর একটি সেবা চালু করে সে। প্রতারণার ফাঁদ পেতে 10 কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয় এই প্রতারক। 2 বছর গ্রাহকের বিল জমা না দেয়ায় অভিযোগ তার বিরুদ্ধে। মানি লন্ডারিং আইনে মামলা করার কথা জানায় র্যাব। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। সম্পূরক বাজেট পাস, অর্থ পাচার ও লুটপাটের বিহিত চাইলেন বিরোধী এমপিরা। উন্নয়নের ঈর্ষণীয় সাফল্যের দাবি মন্ত্রীদের। স্বাধীনতা বিরোধীরা 7 জুন পালন করে না বললেন কাদের। গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ, বিএনপি দিয়েছে পুনর্জন্ম, দাবি ফখরুলের। দেশে করোনায় আরো 30 মৃত্যু, 38 দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। চাপাইতে লকডাউন শিথিল, সাতক্ষীরা, নওগাঁ সহ বিভিন্ন জায়গায় কড়াকড়ি। বাবুনগরীকে আবারও আমির করে হেফাজতে 33 সদস্যের কমিটি ঘোষণা, বাদ দেয়া হলো মামুনুল হক সহ বিতর্কিতদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ।